সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় নিজ এলাকায় শিক্ষা ফলপ্রসূ করতে করণীয়। আর এ নিয়ে আমাদের সাথে আজকে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন নজরুল ইসলাম খান, শিক্ষা সচিব, রাশেদা কে চৌধুরী, নির্বাহী পরিচালক, গণস্বাক্ষরতা অভিযান, এবং সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারাও ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরুর আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে নিরাপদ হিসেবেই দেখছেন বিদেশিরা। বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখারও পরামর্শ অর্থনীতিবিদদের। বিদেশি হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিচার করা হবে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনায় বললেন প্রধানমন্ত্রী। তাৎক্ষণিক গ্রেফতারের সুবিধার্থে গাইবান্ধার MP লিটনের আত্মসমর্পণের আদেশ স্থগিত করতে রাষ্ট্রপক্ষের আবেদন, বুধবার শুনানি। টাঙ্গাইল উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়নপত্র বাতিল। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঋণ খেলাপির, জানালেন রিটার্নিং অফিসার। এবং প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাজীপুরে 10ম শ্রেণীর এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত বখাটে আটক। আমরা এবার চলে আসবো সরাসরি আমাদের আজকের আলোচনায়। আমি নজরুল ইসলাম খান আপনাকে দিয়ে শুরু করব। প্রধানমন্ত্রী বলেছেন যে নিজ নিজ এলাকায় শিশু কিশোরদের, ছাত্রছাত্রীদের ভর্তি করতে হবে, এবং তিনি এও বলেছেন যে প্রথম শ্রেণীতে কোনো পরীক্ষা নেওয়া যাবে না, প্রথম শ্রেণীতে আসলেই ভর্তি করতে হবে, এবং সেইটা নিজ এলাকার শিশুরা অগ্রাধিকার পাবে। যদি আসন খালি থাকে তাহলে নিকটবর্তী এলাকার শিশুরা ভর্তি হতে পারবে, আর যদি আসন বেশি হয়, মানে আসনের চাইতে যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়, তাহলে লটারির মাধ্যমে ভর্তি করা যাবে। তো চমৎকার একটি নির্দেশনা, এবং এই যে নিজ এলাকায় ভর্তি করতে হবে, পড়তে হবে ছাত্রছাত্রীদের, এটি তো খুবই সুন্দর। অনেক সমস্যা কমে যাবে, আমাদের যানজটের সমস্যা, অনেক সমস্যাই, কিন্তু এটি বাস্তবায়ন করতে গেলে তো কিছু পদক্ষেপও দরকার, যেমন মানসম্মত স্কুল গড়ে তোলা স্ব এলাকায়। আসলে অভিভাবকরা তো বিভিন্ন স্কুলে এখন ভর্তি করাতে চান, আসলে মানসম্পন্ন স্কুলের জন্যই তারা হয়তো অনেক দূরে যান, ইত্যাদি ইত্যাদি। তো এই সিদ্ধান্তটি কার্যকর করতে হলে এর করণীয়গুলো কি কি আপনি যদি একটু বলেন। প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক স্কুলের একটা ক্যাচমেন্ট এরিয়া ঠিক করা, কোন এলাকার শিক্ষার্থীরা কোন স্কুলে আসবে। প্রাইমারির ক্ষেত্রে একটা সুবিধা আছে, প্রাইমারিতে আমরা আগে এই ক্যাচমেন্টটা ঠিক করেছি। কেন ঠিক করেছি? কারণ প্রত্যেক বছর ডিসেম্বরের 17 তারিখে একটা সার্ভে হয় যে নতুন কোন বাচ্চারা ভর্তি হওয়ার উপযুক্ত, তখন সে হিসাব করে তাদেরকে আহ্বান জানানো হয় ভর্তির জন্য, বা একটা হিসাব থাকে, সুতরাং একটা সুবিধা। তবে ওই একই এলাকায় ক্যাচমেন্ট এরিয়ায় যদি প্রাইভেট কোনো স্কুল থাকে, তখন হয়তো প্র্যাকটিক্যালি তখন কাজে যাওয়া হবে, তখন একটা অসুবিধা হতে পারে। আর একটা অসুবিধা হবে, যেসব স্কুল খুব ভালো বলে পরিচিত, সেখানে যারা ইনফ্লুয়েন্সিয়াল আছেন তাদের ছেলে মেয়েদের ভর্তি করাতে চাইবেন, নিঃসন্দেহে একটা বিরাট তদবির এবং প্রেশার আসবে। এটা একটা অসুবিধা আছে। আর একটা অসুবিধা হচ্ছে যে কিছু স্কুল সুনাম, কিছু স্কুলে ওরকম সুনাম নাই। সেটা একটা, সবাই এসে প্রেশার করবে, দেখা যাবে যে শহর এলাকায় বাড়ি ভাড়া নিচ্ছে এলাকায় নিয়ে বলবে আমি এলাকায় থাকি, কিংবা সার্টিফিকেট একটা জোগাড় করবে, বাংলাদেশে যেটা হয় সেটা একটা প্রেশার আসবে। কিন্তু একটা অসম্ভব ভালো একটা জিনিস, তার কারণ আমরা এখন বলছি ইনক্লুসিভ এডুকেশন, মানে সমাজ সবার জন্য সমান, সুযোগও সমান, অ্যাচিভমেন্টও সমান। তো এইটা করতে হলে কিন্তু আমাদের এখন যেটা আছে সোকল্ড ভালো স্কুল, সেখানে কিন্তু ধনী লোকের ছেলেমেয়েরা যারা কেয়ার নিতে পারে তাদের ছেলেমেয়েরা ভর্তি, আসলে কিন্তু বোঝা যায় না স্কুল কি করছে। কিন্তু যখন ওই নিয়ম হবে যে তার এলাকার ছেলেমেয়েদের সে ভর্তি করবে, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, কিছু হয়তো রিচ এলাকা সেটা আলাদা কথা, সেই ক্ষেত্রে কিন্তু বোঝা যাবে যে কে কি করছে। তার কারণ 5 বছর ধরে যদি পড়ানো হয়,
তাহলে সেখানে সে ভালো জিনিস তৈরি করতে পারছে না, এটা বিশ্বাসযোগ্য না। কিন্তু 2 বছর মিলিটারি একাডেমিতে যায়, তারপরে কি পরিবর্তন করে ফেলে, 5 বছরে কেন আমাদের সেই পরিবর্তন হবে না? সেটা একটা, আমি মনে করি একটা অসাধারণ একটা উদ্যোগ। তার কারণ আমাদের অনেক দিন থেকে ইচ্ছা, কিন্তু আসলে সমর্থন পাওয়া যায় না। কিন্তু এটা কোনো কাজ করতে হলে একটা ফার্স্ট জিনিস হচ্ছে সাপোর্ট, সেটা এসে গেছে। সুতরাং প্রথম কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে রিসোর্স, তৃতীয় বিষয় হচ্ছে ক্যাপাসিটি। রিসোর্স বলতে আমি বুঝাচ্ছি টাকা পয়সা না, এখানে ওই যে ক্যাচমেন্টের একটা সার্ভে করতে হবে, করে ইনফরমেশন জোগাড় করতে হবে যে কোন এলাকা কার। একই এলাকায় যদি একাধিক স্কুল থাকে, প্রাইভেট স্কুলও থাকে, তাহলে তাদের ক্যাচমেন্ট এলাকা আলাদা করে ফেলতে হবে। এটা গেল প্রাইমারি। প্রাইমারি সোজা অনেক স্ট্রাকচার্ড কিন্তু প্রাইমারি। আমি নিজেও ডিজি ছিলাম, এখন সেকেন্ডারি এখানে এসে আমি সচিব হয়েছি, কিন্তু আমি মনে করি প্রাইমারি স্ট্রাকচার্ড, প্রাইমারিতে ইমিডিয়েট এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। কিছু মেট্রোপলিটন এলাকায়, শহর এলাকায় সামান্য কিছু অসুবিধা হবে, কিন্তু বড় ধরনের অসুবিধা হবে সেকেন্ডারিতে। এবং এই অসুবিধা কিন্তু ওভারকাম করা যাবে, সেটা হচ্ছে আস্তে আস্তে স্টেপ নিলে। আমরা ইতিমধ্যে স্টেপ নিয়েছি, কিন্তু সুবিধা করতে পারছিলাম না। এখন সুবিধা হলো, আমি এবং ডিজি মহোদয় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সেকেন্ডারি প্রত্যেকটা স্কুলের ক্যাচমেন্ট এরিয়া আমরা ঠিক করব, এবং সে অনুযায়ী কাজ হচ্ছে। স্কুলের ক্যাচমেন্ট এরিয়া ঠিক হবে এবং একটা ক্লাস্টার আমরা করছি। তার কারণ ট্রেনিংয়ে অসুবিধা হয় আমাদের। কেন অসুবিধা? আমরা একটা নতুন সিস্টেম করেছি, ইন হাউস ট্রেনিং। আমরা সবাইকে 1 বছরের ট্রেনিং দিতে পারি না, কিন্তু একজনকে ট্রেনিং দিয়ে দিলে সে যদি ফিরে যায়, যে তার অন্য সহকর্মীদের নিয়ে, এক স্কুলে হয়তো বেশি সহকর্মী থাকে না, বাংলা হয়তো 1 2 জন, তাহলে ওখানে একটা ক্লাস্টার করলে তাদের সব সহকর্মীদের নিয়ে ইনহাউস একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, তখন কিন্তু আমরা ইফেক্ট অনেক বেশি পাই, মাল্টিপ্লায়ার ইফেক্ট হয়। তো এইটার জন্য আমাদের এই স্কুলগুলো দরকার, ক্যাচমেন্ট এরিয়া ঠিক করার দরকার। সেকেন্ডারি স্কুলে একটা অসুবিধা, একই এলাকায় পাশাপাশি 2-3টা আছে। তারপর আবার গার্লস স্কুল আছে, গার্লস স্কুলের ক্যাচমেন্ট এরিয়া কিন্তু আবার ওভারল্যাপিং। এইটার জন্য একটা অসুবিধা আছে, অসুবিধা হবে। দ্বিতীয় হচ্ছে যেমন রাজুক, সারা দেশ থেকে এসে ভর্তি হয়। প্রথমেই যখন হঠাৎ আমি বলবো যে এই পাশে যারা আছে তাদের ভর্তি করতে হবে, তখন কিন্তু অনেকে মানতে চাইবেন না, অনেকে নানান রকম অসুবিধা দেখবেন। কিন্তু সিদ্ধান্তটা লং টার্মে একটা অত্যন্ত ভালো ইফেক্ট দেবে। আমরা বুঝতে পারবো কে কি করছে, সবার জন্য সমান সুযোগ হবে। বড় লোকের ছেলে, ধনী লোকের ছেলে, ইনফ্লুয়েন্সিয়াল লোকের ছেলে তার এলাকায় যখন ভর্তি হবে, তখন সে কিন্তু কেয়ার নেবে যে এই স্কুলটা কি হচ্ছে। তখন টাকা নিয়ে শিক্ষক নেওক, আমার মনে হয় সে অ্যালাউ করতে চাইবে না। সুতরাং লং টার্মে আমি মনে করি সুদূর প্রসারী ইফেক্ট, এবং আমরা এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আন্তরিকভাবে। আমরা আগেই হাত দিয়েছি, এখন আমাদের একটা বিরাট সুবিধা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এটা একটা নির্দেশ দিয়েছেন, যারা এর বিরোধিতা করবেন তারা সহজে কোনো কিছু করতে পারবেন না। ধন্যবাদ। রাশেদা আপা, আপনার কাছে আসি, আপনি কি মনে করেন? আমি সচিব মহোদয়ের সাথে একমত। একটা বিষয় যেটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী যে 4টি খুব শক্তভাবে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা থেকে বলেছেন, ধন্যবাদ জানাই তাকে। একটা কথা বলেছেন, কিন্তু কোনো শিশু পথে থাকবে না, শিক্ষা এবং আশ্রয়ের ব্যবস্থা করতেই হবে। দ্বিতীয় বলেছেন শিশু নির্যাতন বরদাস্ত করা হবে না। তৃতীয় বলেছেন স্কুলে, এলাকার স্কুলে ভর্তি হতে হবে। চতুর্থ বলেছেন প্রথম শ্রেণীতে কোনো পরীক্ষা নিয়ে ভর্তি না। এই 4টি বিষয় কিন্তু দেখেন আমাদের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনে আছে। তো আইন তো আমরা এতদিন বাস্তবায়ন করতে পারিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন রাজনৈতিক সদিচ্ছার জায়গা থেকে এখন সিস্টেম কাজ করতে হবে। সেই জায়গাটাতে আমাদের অনেক দুর্বলতা আছে। যে কথাগুলো সচিব মহোদয় বলেছেন, আমি আরেকটু বাড়িয়ে যেটা কথাটা বলতে চাই, সেটা হলো যে আমাদের বিভিন্ন গবেষণা বা তথ্য বলছে প্রাইমারি যদিও স্ট্রাকচার্ড, উনি যেটা বলেছেন, কিন্তু তথাকথিত ভালো স্কুলগুলো কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিক একসাথে বেশিরভাগই। যেসব মাধ্যমিক স্কুলে প্রাথমিক পর্যায়ে আছে তারা ভালো করে, এটা সত্য, মানে গবেষণা ভিত্তিক। তাহলে যেটা দাঁড়াচ্ছে, ওগুলোর মধ্যে বেশিরভাগই বেসরকারি, এবং বেসরকারি বলে রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা ওইভাবে কাজ করে না, দুর্বলতা আছে। আর তৃতীয় যেটা হলো, এইসব জায়গায় আমি বলতে বাধ্য হচ্ছি যে রাজনৈতিক প্রক্রিয়া অনেক বেশি কাজ করে। যেহেতু স্কুল ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নেয়, সেখানে আমি মনে করি শুধু সিস্টেম বা যারা সিস্টেম চালাচ্ছেন তাদের দায়িত্বই না, এখানে রাজনীতিবিদদেরও দায়িত্ব আছে, যারা স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন, আমাদের মাননীয় সংসদ সদস্যরা, তাদের দায়িত্ব কিন্তু এখানে এখন মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের এই নির্দেশনা বাস্তবায়ন। কিন্তু এখানে আমি একটা প্রশ্ন রেখে বলবো যে, যেমন ধরেন আজিমপুর এলাকায় অনেক ভালো স্কুল আছে,
পাশেই কিন্তু পরিচ্ছন্নতা কর্মীদের একটা ব্যারাক আছে। সেই পরিচ্ছন্নতা কর্মীর সন্তানরা যখন আসে এই স্কুলে, এই যে যে ভর্তি পরীক্ষা দিতে হয় এবং ভর্তির জন্য যে ফিস দিতে হয়, সেটা দেওয়ার সঙ্গতি কি তাদের আছে? তাদেরকে স্কুলে আনার ব্যবস্থা কে করবে? আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও এই যে ভর্তির ফিজের লাগাম আমরা টানতে পারছি না। সিস্টেম কাজ করতে হবে, রাজনৈতিক নেতৃত্বকেও কাজ করতে হবে। ধন্যবাদ। আমরা আসবো আপনার এই প্রসঙ্গ নিয়ে। একটু মঞ্জু স্যার আপনার বক্তব্যটা শুনে আসি। না, এটাই অত্যন্ত ভালো একটা উদ্যোগ। আমি মনে করি এটা অনেক আগে থেকেই আমাদের এই দিকে নজর দেওয়া উচিত ছিল, এবং এই জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই উদ্যোগটা অনেকগুলি উপকার আমাদের করবে। এক তো যেটা আপনি শুরুতে বলেন, যানজটের সমস্যা, এবং এই শিশু সন্তানরা অনেক দূরে দূরে গিয়ে স্কুলে যাচ্ছে, তাতে তাদের উৎসাহটা অনেকটা কমে যায়, এবং জীবনে এনার্জি যদি শুধু রাস্তায় খরচ হয়ে যায়, এই বিষয়টা তখন অনেকটাই নিষ্পত্তি হয়ে যাবে। আর যেটি হবে যে পাড়ার স্কুলে আমার সন্তান যাচ্ছে, পিতামাতার একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তখন প্রধান হয়ে যাবে, যে এই স্কুলটিকে আমাকে যেভাবেই হোক উন্নত করতে হবে। আমরা জানি ঢাকা শহরের অনেক স্কুল অনেক বিখ্যাত হয়ে গেছে, সেটি কী কারণে বিখ্যাত হয়েছে সেটাও আমরা এখনও ভালো করে জানি না। সেখানে হয়তো বিনিয়োগ আছে, হয়তো শিক্ষক ভালো, হয়তো পড়াশোনার চর্চাটা ভালো, কিন্তু এই চর্চা থেকে অনেক দূরে থাকতে হবে সবগুলো স্কুলে, আমি সেটা বিশ্বাস করি না। আমি মনে করি যে গ্রাম পর্যায়ে সেই স্কুলগুলিকে আমরা উন্নত করতে পারবো। একটা সামাজিক সদিচ্ছা যখন থাকে, একটা সামাজিক চুক্তি যখন তৈরি হয়ে যায় যে আমার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমি উন্নত মানের করব, তাহলে সেটা সম্ভব। তাতে হবে সরকার একটু বিনিয়োগ থাকবে যে এই স্কুলের শিক্ষকদের বেতন ভাতা উন্নত করতে হবে। আর যদি ওই এলাকার শিক্ষকের মতো, ছাত্রছাত্রীর মতো এলাকার শিক্ষকরা যদি এলাকাবাসী হন, তখন তাদেরও একটা উৎসাহ জাগবে যে আমার এই পাড়ার স্কুলটিকে আমি 1 নম্বরে পৌঁছে দিতে পারবো। আমি শ্রীলঙ্কায় দেখেছি যে একটা স্কুলে, গ্রাম পর্যায়ে স্কুলে, সামান্য একটু বিনিয়োগ দিয়ে, আমি বলছি টাকা পয়সার বিনিয়োগ থেকে সামাজিক বিনিয়োগ, সবাই মিলে এই সন্তানদের নিয়ে স্কুলে যাচ্ছে, সেই স্কুলের তারা উন্নত করার জন্য নানানভাবে চিন্তাভাবনা করছে। একটা স্কুলে যে একটা বিতর্ক সংগঠন থাকবে, ছাত্রছাত্রীর খেলার ব্যবস্থা থাকবে, এই বিষয়গুলো নিষ্পত্তি করার জন্য তাদের নানান ধরনের ক্লাব আছে। তো আমি যদি এখন পাড়ার স্কুলে আমার সন্তানকে পাঠাই, আমাদের প্রত্যেকটা পাড়ায় যদি সেই ব্যবস্থাটা হয়, এবং তাদেরকে শ্রেণী বিশেষে, একেবারে শ্রেণী নির্বিশেষে, যেটা বললেন রাশেদা, যেটা বললেন যে পরিচ্ছন্নতা কর্মী কি সেই স্কুলে ভর্তি হতে পারবে যেখানে একজন হয়তো সরকারি কর্মকর্তা অথবা একজন ডাক্তারের সন্তান পড়ছে? কেন নয়? যদি সেটি সম্ভব হয়, একটি সামাজিক ঐক্যেরও সূচনা হতে পারবে। আর যে পাশাপাশি যে বিষয়গুলি আসছে, যে এই স্কুলগুলিতে আমি মনে করি প্রথম দিকে কিছু সমস্যা হবে। এই যে সচিব মহোদয় যে সমস্যাগুলি বললেন, যে কিছু গুরুত্বপূর্ণরা তাদের সন্তানদের তো স্কুল থেকে না সরাবার জন্য চেষ্টা করবেন, একটা মোটামুটি তারা কি বলা যায় এটাকে, তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করবেন, কিন্তু সেটাও প্রতিকার করার ব্যবস্থা আছে। রাজনৈতিক সদিচ্ছা যেখানে থাকবে, আর যেখানে ওই যে যেটা রাশেদা বললেন যে আমাদের স্কুল কমিটির চেয়ারম্যানদের, যারা রাজনৈতিক নেতৃত্ব, তাদেরও যদি সহানুভূতি থাকে, সমর্থন থাকে, সক্রিয়তা থাকে, তাহলে বোধহয় এটা করা সম্ভব হবে। তাহলে কিন্তু আমাদের ওই শ্রেণীকক্ষকে আরও মানসম্পন্ন করতে পারবো, এবং পাড়ার স্কুল হওয়ার জন্য সন্তানদের বইপত্র সব এখানেই থাকতে পারবে, ফলে তাদেরকে আর বইপত্র বহন করে স্কুলে যেতে হবে না। হ্যাঁ, কারণ একটা পাড়ার স্কুল, সেখানে আমার সবাই যাচ্ছে, কাজে সেখানে একটা নিরাপত্তারও বিষয়টা সূচিত হবে। সেখানে খেলাধুলা হবে, খেলাধুলা যে হচ্ছে বা না হচ্ছে সেটাও সবাই দেখবেন। যে কোনো সময় একটু হেঁটেই কিন্তু সেই স্কুলে পৌঁছে বাবা মা খবর নিতে পারছেন, ফলে এক ধরনের তদারকিরও ব্যবস্থা হয়ে যাবে সেখানে, যেটি দূরের স্কুলে একজনের পক্ষে করাটা হয়তো সম্ভব। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি বিকাশ চন্দ্র হালদার, ইংরেজি প্রভাষক, স্কুল জিয়ানগর থেকে বলছি। জি। শিক্ষা সবার জন্য সমান অধিকার। রাষ্ট্রের দায়িত্ব সকল নাগরিকের সুশিক্ষা এবং সমাজ শিক্ষা দান করা। প্রত্যন্ত অঞ্চলের যে শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসলে শহরাঞ্চলের শিক্ষার্থী থেকে গুণগত শিক্ষা থেকে অনেকটা বঞ্চিত। তারা ভৌত ক্লাসরুম, যেটা ভৌত কাঠামো তাদের নেই, গুণগত শিক্ষক তাদের নেই। এটা দূরীকরণের জন্য
বর্তমান সরকার শিক্ষা সম্প্রসারের জন্য এই গ্রামাঞ্চলের শিক্ষক তথা শিক্ষা প্রতিষ্ঠান মানোন্নয়নের জন্য কি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং এই পদক্ষেপের মাধ্যমে সত্যিকার অর্থে কি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা গুণগত মান এবং সংবিধানের যে শিক্ষার সমান এটা কি তারা পেতে সক্ষম হবেন? ধন্যবাদ নজরুল ইসলাম খান, আপনি দেখুন, শিক্ষা হচ্ছে জীবনের জন্য প্রস্তুতি। জীবনের জন্য প্রস্তুতির একটা বিষয় হচ্ছে স্কুল থেকে শেখে, আর একটা বিষয় হচ্ছে পরিবার থেকে শেখে, আর একটা বিষয় হচ্ছে পরিবেশ থেকে, সোসাইটি থেকে শেখে। স্কুলে যেটা থাকে, এখানে যত গবেষণা আছে সবকিছুতে দেখা যায় যে ইনকাম যাদের হাই তাদের কিছু অ্যাডভান্টেজ আছে, যাদের বাপ মারা বেশি ধনী, বেশি ইনকাম করে। আর একটা হচ্ছে যাদের বাপ মারা বেশি শিক্ষিত, উচ্চশিক্ষিত, তাদেরও একটা পজিটিভ ইফেক্ট আছে। আমরা দেখেছি যে শহরে এই হাই ইনকাম এবং উচ্চশিক্ষার কনসেন্ট্রেশন বেশি। এটা বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গায়। সুতরাং এই অসুবিধাটার জন্য আমরা সমানভাবে ডিল করা, একটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন, এটা একটা ভালো কাজ দেবে একটা জিনিস। দ্বিতীয় আর একটা কাজ হচ্ছে যে আমরা শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, প্রত্যেক শিক্ষকের সমান, শহর গ্রাম সবাই। বড় গ্রামে যেগুলো দুর্বল সেই সব স্কুলগুলোকে আলাদা এমফ্যাসিস দেওয়া হয়েছে। কিন্তু সেকায়েব নামের একটা প্রজেক্ট আছে, আপনারা জানেন, সেখান থেকে বিজ্ঞান শিক্ষার জন্য বা সকল বিষয়ের জন্য দুর্বল স্কুলগুলো বেছে তার জন্য সাপোর্ট দেওয়ার, এটা একটা ব্যবস্থা। শিক্ষক প্রশিক্ষণের কথা বলেছি। আর তৃতীয় একটা ব্যবস্থা হচ্ছে উপজেলা পর্যায়ের জন্য আমরা যাতে আইটিতে পিছিয়ে না থাকে, তার কারণ যারা উচ্চ ইনকাম তাদের বাসায় কম্পিউটার আছে, এদের নাই। সেজন্য প্রত্যেক উপজেলায় আমরা ওই কম্পিউটারের জন্য আলাদা একটা ভবন করে আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 125টা আমরা উপজেলাতে করতে পেরেছি, আর 160টাতে শুরু হচ্ছে। তৃতীয় পর্যায়ে যে বাদবাকি সবগুলো হবে, এটা যাতে আমরা সবাইকে এক সুযোগ দিতে পারি। তবে এটা ঠিক, আমরা যখন বিসিএস এর রেজাল্ট দেখি বা অন্য বিষয়ের রেজাল্ট দেখি, তখন কিন্তু দেখা যায় যে গ্রামের ছেলেরা কিন্তু খুব একটা খারাপ করছে না, বা যারা সরকারি চাকরি বা ইনফ্লুয়েন্সিয়াল তাদের চেয়ে অন্যদের রেশিও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। তবে সেখানে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি একবারে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা আসছে, রাইট, এবং অনেক সময় প্রতিযোগিতায় তারা টিকছে, যারা অনেক শহরের ছেলেও টিকতে পারছে না। তার কারণ অনেক ভালো জিনিস আছে গ্রাম থেকে শেখা যায়। গ্রামে কিন্তু ক্রাইম কম, আরো অনেক বিষয় আছে। সেখানে সামাজিক বিষয়, সোশ্যাল একটা স্ট্রাকচারটা সেখানে আছে, সেটা ভালো কাজ করে। আমার মনে হয় শিক্ষাটা হচ্ছে জীবনের জন্য প্রস্তুতি, এটা আমাদের মনে রাখা দরকার। শুধু বই পড়ায় কিন্তু ভালো নাগরিক বা ভালো ছাত্র বানানো সম্ভব হবে না। এরকম অনেক প্রচেষ্টা আছে, আরো নতুন আমরা কিছু প্রচেষ্টা নিতে যাচ্ছি। আপনারা অচিরেই দেখতে পাবেন যে ইলেকট্রনিক বইয়ের জন্য আমরা চেষ্টা করছি যাতে গ্রাম শহর একইভাবে একই জিনিস ব্যবহার করতে পারে। স্কুলগুলোতে ইন্টারনেট কানেকশন দেওয়ার আমরা চেষ্টা করছি, যাতে শহরের ছেলে মেয়ে বাড়িতে বসে যেমন অ্যাক্সেস পায় তার টাকার কারণে, সে যাতে বিনা পয়সায় ওখানে স্কুল থেকে সে অ্যাক্সেস করতে পারে। এবং আমাদের আরেকটা প্ল্যান আছে, খুব বেশি লং টার্ম না, আমরা নেগোশিয়েট করছি। প্রত্যেক ছেলে মেয়েকে একটা করে ট্যাবলেট দেবো, এবং স্কুল আগেই ইলেকট্রনিক করছে বইগুলো, তাহলে সেখান থেকে সে আরও অ্যাক্সেস করতে পারবে। এবং সে যাতে এগুলো ভালোভাবে ব্যবহার করতে পারে, তার জন্য আমরা আগেই বলছি প্রশিক্ষণের ব্যবস্থা, তাকে গুগল ক্লাসরুমে যাতে ইউজ করতে পারে সেগুলো ব্যবস্থা, অনেক আমাদের পরিকল্পনা আছে। তবে কিছু কিছু কাজ হচ্ছে, আপনারা দেখবেন ইতিমধ্যে আমরা চেষ্টা করছি পার্টিকুলারলি প্রশিক্ষণ। কারণ হচ্ছে হার্ট অফ অ্যান এডুকেশন ইনস্টিটিউশন ইজ টিচার। টিচার ছাড়া সম্ভব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রধান শিক্ষক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের ম্যানেজিং কমিটির ব্যাপারেও আমাদের মনে হয় রিথিঙ্কিং করা দরকার। সবকিছু আসলে গণতন্ত্র দিয়ে হয় বলে আমার মনে হয় না। আমার মনে হয়, আমি সরাসরি বলি, দেখেন, ভালো মনে করেন খারাপ মনে করেন, একবার প্রচেষ্টা নিয়েছিলাম। আমার মনে হয় স্কুলগুলোতে যারা যেসব শিক্ষার্থীদের যেসব অভিভাবকদের ছেলেমেয়েরা ভালো করে, ফার্স্ট হয়, তাদেরকে দিয়ে ম্যানেজিং কমিটি বানানো দরকার। হয়তো এমপি মহোদয়ের একটা চয়েস থাকতে পারে, তাদের একজনকে সভাপতি করলেন, কিন্তু আমি মনে করি যে এটা আসলে যারা ভালো, তখন একটা দরদ থাকবে। কিন্তু কেউ যদি, অনেকে আমি দেখেছি যে কারো কারো টাকা পয়সা বানানোর জন্য স্কুলে আসে, এটা সত্যি। শিক্ষক, আজকেও আমি কমপ্লেন পেয়েছি এরকম, আমার নিজের উপজেলা থেকে এরকম কমপ্লেন পাই, ঠেকানো কঠিন হয়ে যায়। তো আমি মনে করি যে এখানে ম্যানেজিং কমিটিতে হাত দিতে হবে। এবং এইটা শহরের একটা সুবিধা আছে, শহরের লোকদের টাকা পয়সা আছে, তারা কিন্তু এটা চিন্তা করে না শিক্ষক নিয়োগের। আমি দেখে না, যেমন সিলেট এলাকায় এই কমপ্লেন নাই, যেমন চিটং এলাকায় কমপ্লেন নেই, তারা কম্পারেটিভলি ধনী। কিন্তু আমার হিসাব মতে আমি দেখতে পাচ্ছি যে অন্য এলাকায়, গরিব এলাকায়
বেশি কমপ্লেন, যদিও গরিব এলাকায় বড় লোকেরা এটা লুটপাট করার চেষ্টা করে বেশি। তো আমার ধারণা যে এখানেও হাত দেওয়া দরকার আছে। ধন্যবাদ। জি, আপনার যেই প্রশ্নগুলো আসলো, হ্যাঁ, যে মানে মানসম্পন্ন শিক্ষা উনি যেটা বললেন, এবং যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহার বাড়ানো, সেইগুলো। এবং আমাদের তো একটা সমস্যা কিন্তু বারবার আমরা আলোচনা করি যে এই যে বইয়ের বোঝা শিক্ষার্থীদের বইয়ে বেড়াতে হয় প্রতিদিন, হ্যাঁ, নিজের ওজনের চাইতে বইয়ের ওজনই বেশি, সেইটা কিভাবে কমতে পারে। আরেকটি জিনিস কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা জিনিস বলেছেন যে আমাদের শিশুদের মুক্তিযুদ্ধ এবং বিজয়ের ইতিহাস শেখাতে হবে। সেটি যেন সব ক্ষেত্রে হয়, বিশেষ করে মাদ্রাসাগুলোতে। অবশ্যই সব মিলিয়ে একটু যদি বলেন আপনার। মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন, আমরা অনুপ্রাণিত, কিন্তু আবার মনের মধ্যে একটু দুঃখ লাগে যে মাননীয় প্রধানমন্ত্রীকে এসব কথা বলতে হয়। এগুলো তো শুড বি পার্ট অফ আওয়ার কারিকুলাম বলি, টেক্সট বুক বলি, সবকিছু মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে। কিন্তু আসলে সমাজটা তো অনেক জায়গায় হোঁচট খেয়েছে অনেক কিছুতে, এবং মাঝখানে অনেকটা সময় অনেক কিছুতে আমরা আমাদের সন্তানদের, আসলে সত্যি কথা বলতে গেলে একটা প্রজন্মকেই আমরা অন্ধকারের মধ্যে রেখেছি। এরকম পরিস্থিতি তো গেছে আমাদের, ফলে এটা হয়েছে, এবং এটা আবার নতুন করে এটা জানান দেওয়া দরকার। যে জায়গাটাতে আমাদের এখন দৃষ্টি দেওয়া দরকার আমি মনে করি সেটা হলো বৈষম্য। বৈষম্যটা যাতে না তৈরি হয়। আমাদের সচিব মহোদয় বললেন এই যে আইসিটির, যেটা সত্যিকারে যদি আমরা ইন্টারনেটটা একদম ওই জায়গায় নিয়ে যেতে পারি, ঘরে নাই। কারণ আমাদের একটা জিনিস মনে রাখা প্রয়োজন, আমাদের কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে বা প্রাথমিক পর্যায়ে এখনো প্রায় 40% প্রথম প্রজন্মের শিক্ষার্থী। মা বাবারা ঘরে লেখাপড়া জানেন না, কোনো ব্যাকআপ সাপোর্ট দেওয়ার মতো না তাদের। তো সেই জায়গাতে এই ইন্টারনেট প্রযুক্তি কিন্তু অনেক কাজ করতে পারে। আর বইয়ের বোঝা এই প্রযুক্তি ব্যবহার করে বা আমাদের এই যে ই বুকস ব্যবহার করে, এটা আমাদের সময় লাগবে, কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়েছে, সেটা একটা প্রয়োজন এসছে আমাদের। কিন্তু এই বইয়ের বোঝা কিন্তু অন্যভাবেও লাঘব করা যায়। ক্লাসরুমের ভেতরে বই রেখে দেন, বিশেষ করে 1, 2, 3 এসব ছোট বাচ্চারা, মানে শুধুমাত্র প্রাথমিকে আমরা ফ্রি বই দিচ্ছি, এটা একটা খুবই ভালো জিনিস, কিন্তু বই ছড়িয়ে রাখা, এই যে বিভিন্ন ধরনের বই, ও বাচ্চা ধরবেই, এটা তার মানসিকভাবে সে ধরবে, নাড়াচাড়া করবে, শিখবে। আমরা এখন ওই জায়গায় যেতে পারিনি আর কি, সেই জায়গাটাতেও একটু যাওয়া। এটার জন্য বোঝাটা আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন যে বইয়ের বোঝা কেন শিশুদের। এটাও ঠিক, বইয়ের বোঝা কমানোর একদিকে প্রযুক্তি ব্যবহার করা বা ই বুকসের ব্যবহার করা, আর আরেকটা হলো ক্লাসরুমের ভেতরে, ঘরে যাতে নিয়ে যেতে না হয়, ঘুরে ফিরে ওই জায়গাটাতে। তাহলে শিক্ষক, যে কথাটা আমাদের দর্শক বললেন, এই মানসম্মত শিক্ষা বলি যাই বলি, মানসম্মত শিক্ষক দরকার। এখন প্রত্যন্ত অঞ্চলে আমরা ওই শিক্ষকদের কতটুকু আনতে পারছি। জি স্যার, আপনার কাছে এখন আসবো। তাহলে এই মানসম্পন্ন শিক্ষক, কেন আমরা মানসম্পন্ন শিক্ষক পাচ্ছি না? এর তো একটা বড় কারণ, শিক্ষকদের আমরা সেইভাবে মর্যাদা দিতে পারছি না বা সেইভাবে সম্মানই দিতে পারছি না। এবং ভালো বেতন যদি না পায়, তাহলে শিক্ষক হতে ভালো ছাত্রছাত্রীরা আসবে কেন, আগ্রহী হবে কেন? এই জায়গাটায় কি করণীয়? এটি খুব জটিল একটা প্রশ্ন, এবং উত্তরটা কিন্তু একমুখী উত্তর নয়, অনেকগুলি সুতো জড়িয়ে আছে সেখানে। যেমন আমি প্রথমে শুরু করি, ভালো শিক্ষক কখন তৈরি হন? যখন একজন শিক্ষক, তার মেধা আছে, মেধার পাশাপাশি একটা আদর্শ থাকবে, যে আমি হয়তো জীবনে কিছুটা দরিদ্র থাকব, কিন্তু আমি শিক্ষকতা করে আমার জীবনকে পরিপূর্ণ করব। এই ধরনের শিক্ষক কিন্তু আমি সমস্ত জীবন দেখে এসেছি আমরা। কিন্তু আপনি খেয়াল করবেন এখন সমাজে সেই আদর্শটা মোটামুটি উধাও হয়ে গেছে। একটা চাকরি হিসেবে দেখা শুরু করেছি আমরা সবাই শিক্ষকতাকে। ফলে এখন এই প্রজন্মের যারা চাকরি হিসেবে গ্রহণ করছেন, ঠিক আদর্শ হিসেবে গ্রহণ করছেন না। তাদেরকে সেই আদর্শমুখী করার জন্য যেটা করতে হবে, জীবনে তাদের ভালোভাবে সম্মানের সঙ্গে টিকে থাকার জন্য, কিছুটা জীবনটাকে সহনীয় করার জন্য যেটুকু সম্মানী দেয়া, তাদের বেতন ভাতা বাড়ানো, সেটি করতে হবে। ধরুন যদি আবাসিক সুবিধা দেওয়া যায় গ্রাম পর্যায়ে, আমি মনে করি সেটি সম্ভব। একটা প্রাইমারি স্কুলের পাশে যদি একটা দালান তৈরি করে শিক্ষকদের থাকার ব্যবস্থা করা যায়, তাহলে তাদের জীবনটা অনেক সহনীয় হয়ে যাবে। যদি সামান্য একটা যদি আমরা তাদের সামনে দিতে পারি যে এই যে সম্মান আপনার প্রাপ্য আপনি পাচ্ছেন, এই যে সম্মানই আপনার প্রাপ্য আপনি পাচ্ছেন, তাহলে আমি মনে করি সেই আদর্শের জায়গাটা আবার ফিরে আসবে। একবার শিক্ষক যদি মনে করেন তিনি তার জীবনে যা পাওয়ার তা মোটামুটি পেয়ে যাচ্ছেন,
এবং তার পিছনে আদর্শের চিন্তাটা থাকে, তাহলে শ্রেণীকক্ষে তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে এবং মনোযোগ দিয়ে পাঠদান করবেন। এবং একজন ভালো শিক্ষক কিভাবে তার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন আমি তো জানি। আমরা ছোটবেলায় যে সমস্ত শিক্ষক পেয়েছিলাম, যাদের থেকে আমরা শিখেছি, তারা অনেক সময় শাস্তি দিতেন, অনেক সময় রাগারাগি করতেন, কিন্তু আদর্শটা বুঝতে পারতাম যে আমাদের পিছনে তারা বিনিয়োগ করছে নিজেদের সময়। এখন টিউশন বাণিজ্য যাকে আমরা বলি, এটা কিন্তু আমাদের আরেকটা বড় ক্ষত তৈরি করেছে সমাজে। এখন এই টিউশন বাণিজ্য যদি বন্ধ না হয়, তাহলে আমরা সব প্রকৃত মানসম্পন্ন শিক্ষা পাবো না। এই মুখস্থ নির্ভর শিক্ষায় কিন্তু আসলে মানসম্পন্ন শিক্ষা হয় না, যার জন্য সৃজনশীল পদ্ধতির আমরা প্রয়োগ করেছি। সেই সৃজনশীল পদ্ধতির পরিপূর্ণ বিকাশের জন্য এই মুখস্থ বিদ্যা এবং কোচিং বাণিজ্যকে পুরোপুরি নির্বাসনে দিতে হবে। সেই জন্য দরকার সেই শিক্ষক যারা শ্রেণীকক্ষে পাঠদান করবেন। এখন আপনি কল্পনা করুন যে একটা শ্রেণীকক্ষ যেখানে বইপত্র, ওই যেটা রাশেদা বলেন, একটা টেবিলের উপর বইপত্র ছড়ানো, চারদিকে ছেলেমেয়েরা বসে আছে, একটা গ্রন্থাগার আছে স্কুলে, যেখানে গেলেই সে বই পড়তে পারছে এবং তার বই তারা বহন করতে হচ্ছে না, স্কুলেই আছে। থাকা মানে আমি বই কমিয়ে দিচ্ছি তা কিন্তু না, অজস্র বই পড়তে হবে সন্তানদের, অসংখ্য রকমের বই থাকবে গ্রন্থাগারে, তার যা ইচ্ছে তাই পড়বে। পাশাপাশি আপনি তার হাতে একটা ট্যাবলেট বা একটা আইপ্যাডের মতো বিষয় দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ভবিষ্যতে আরও সস্তা হয়ে যাবে তখন। এবং তাকে মোটামুটি তাকে পরিচালিত করছেন একজন মানসম্পন্ন শিক্ষক, যিনি নিজে আনন্দ পাচ্ছেন। এই সময় সোহাগা বিষয় যদি তৈরি করতে পারি আমরা, এই মনিকাঞ্চন যোগ, তাহলে আমাদের শিক্ষা অনেক উপরে উঠবে। কারণ একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের সমাজে শিক্ষার প্রতি বিনিয়োগ আছে, মানসিক বিনিয়োগ আছে, পারিবারিক বিনিয়োগ আছে। শিক্ষাকে মানুষ এখনও জীবনের প্রধান স্তম্ভ হিসেবে গ্রহণ করে। এখন আমাদের সবচেয়ে দরিদ্র পরিবার তার সন্তানকে স্কুলে পাঠাবার চেষ্টা করছে কিনা? আমাদের দেশ কিন্তু শিক্ষা বিমুখ মোটেও কোনোদিন হয়নি। এইরকম একটি সমাজে যদি আমরা কিছু সুযোগ সুবিধা সৃষ্টি করে, কিছু ভালো পরিকল্পনা করি, যে এই যে আজকে যেটা আমরা আলোচনা করছি, এটা ভালো একটা পরিকল্পনা, এটার সুফল আসতে বাধ্য। যদি এই ধরনের আরও সুন্দর সুন্দর পরিকল্পনা নিয়ে আমরা এগোই, তাহলে আমি মনে করি যে মানসম্পন্ন শিক্ষকও তৈরি হবেন, আর মানসম্পন্ন শিক্ষকের হাত ধরে মানসম্পন্ন শিক্ষাও আমাদের প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি শাহ মোহাম্মদ রাশিদুল ইসলাম তপন, সহকারী অধ্যাপক, আইডিয়াল গার্লস কলেজ, পাংশা রাজবাড়ি। হ্যাঁ, আমি আপনার কাছে যে জিনিসটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি একসময় সম্মানিত, উনি একসময় ছিলেন গণশিক্ষা ও প্রাথমিকের উপদেষ্টা। তা আপা নিশ্চয়ই জানেন যে এক শিফটের বিদ্যালয় আছে আমাদের দেশে, প্রাথমিক বিদ্যালয়, এবং 2 শিফটের আছে। যে 2 শিফটের বিদ্যালয় আছে সেখানের টাইমটা ঠিক আছে, কিন্তু এক শিফটের বিদ্যালয়গুলো বাচ্চারা 9:30টায় আসে এবং 4:30টায় ওদের ছুটি হয়। এই দীর্ঘ সময় আপনার 3, 4, 5 এর বাচ্চাদের আসলে কষ্ট হয়। এদের তো ফিডিং এর ব্যবস্থা নাই ম্যাক্সিমাম বিদ্যালয়ের, আর 1, 2টা ঠিক আছে। এই দীর্ঘ সময়ে বাচ্চারা আসলে অস্বস্তি বোধ করে, স্কুল পালানো, এবং অভিভাবকরাও এটাতে বেশ অস্বস্তি প্রকাশ করে দীর্ঘ সময়। এবং এই কারণেই কেজি স্কুলে বাচ্চাদেরকে অভিভাবকরা ভর্তি করছে, এটা প্রবণতা বেশি আছে। এইটা মানে আমি একটু উত্তর দিই। জি, একটু প্রশ্নটা শেষ করেন, আপনি প্রশ্নটা করুন। এই জন্য আমি বলতে চাচ্ছি যে এই স্কুল টাইমটা আসলে 3, 4, 5 এর জন্য কমিয়ে আনা যায় কিনা। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনি বলুন, আমাদের তারপর আপা বলবেন। কন্ট্যাক্ট টাওয়ার এমনিতেই কম, এটা কমিয়ে আনা যাবে না। উচিত না। এটা কি করা দরকার, সেজন্য আমাদের পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুপুরে খাবার দেওয়ার ব্যবস্থা হবে প্রত্যেকটা স্কুলে। সেইভাবে আমরা এগোচ্ছি, সেভাবেই কাজ চলছে এবং সেটাই হবে। কন্ট্যাক্ট টাওয়ার এমনিতে পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে আমাদের কিন্তু অনেক কম, এটা মনে রাখতে হবে। জি, আপা কিছু বলবেন কি? হ্যাঁ, আমি সচিব মহোদয়ের সাথে একমত। আসলে এটার বিকল্প ব্যবস্থা ভাবতে হবে, সময়টা কমানো না। কারণ এমনিতেই তো আমাদের এখন বিষয় অনেক হয়েছে, চারু কারিকুলা, আমাদের নানা ধরনের বিষয় এসছে প্রয়োজনের তাগিদে, এই বর্তমান শতাব্দীর তাগিদে। সেখানে যদি আমরা সময়টা কমিয়ে দেই, এটা কিন্তু তাদের জন্য মানে শিক্ষণ পদ্ধতি যেটা বলে সেটাতে অনেক অসুবিধা তৈরি করবে। আরেকটা জিনিস হচ্ছে, কিন্তু সকল স্টাডিতে বলে যে ডাবল শিফটের স্কুলে কিন্তু কোয়ালিটি ড্রপ করে।
সিঙ্গেল শিফট আসলে করতে পারলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমাদের তো সুযোগ আর ওর মধ্যে হচ্ছে আমাদের না, বাচ্চাদের একটু খেলাধুলার সুযোগও তো করে দিতে হবে। Right. স্কুলে তো খেলাধুলাও থাকতে হবে, সারাক্ষণ ক্লাসরুমের না, ভেতরে তাছাড়া না। বিতর্ক Exactly. শিখবে, স্বল্প সময়ের মধ্যে করা যাবে। কথা এবং বলা তাদের শিখবে। যদি দুপুরের খাবারটা খাবারটা দেওয়া হয় দেয়া তাহলে যায়। বাচ্চারা এবং উৎসাহিত এখানে হবে। এটা কিন্তু বিস্কিট না, বিস্কুটে পুষ্টি না। হতে পারে, কিন্তু দুপুরের খাবার দুপুরের দিতে এবং হবে। দাঁত নষ্ট হয়, এটা অনেক বিষয় আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমাদের আরেকটা জিনিস আমরা চেষ্টা করছি ইমপ্লিমেন্ট করে, বোঝাতে পারছি না অনেকে। একটা বিরাট ডিফেক্ট হচ্ছে, আমরা কন্টিনিউয়াস সকাল থেকে যখন ক্লাসে একটা ক্লাসের ভিতর বসে থাকি, তখন কিন্তু আমাদের মাথা যেহেতু সচল থেকে, মাথায় অনেক রকম কেমিক্যালস তৈরি হয়, হরমোন সিক্রেশন হয়, তখন কিন্তু ঝিম আসে, মনোযোগ দেওয়া যায় না। সেই জন্য অন্য দেশে, যেসব দেশে পৃথিবীর সেরা স্কুল লেখাপড়া, সেসব দেশে কি করেছে, তার আলাদা ক্লাস করেছে। যেমন এটা রসায়নের ক্লাস, শুধু রসায়নের ক্লাস থাকবে, এবং রসায়নের ক্লাস করার পরে তারপরে অন্য একটা ফিজিক্সের ক্লাসে চলে যাবে। তাহলে এই 5 মিনিট যে হেঁটে গেল বা 2 মিনিট হেঁটে গেল, এর ভিতরে পরিবর্তন হয়। তার ফ্লাশ হলো, ক্লাসটা মাথার ওই পরিবর্তন জিনিসগুলো করলো। অন্য জায়গায় চলে গেল, কিডনিতে চলে গেল, মনোটোনাসটা পরিষ্কার হলো। মাঝখানে আপনি এই বিষয় কারিকুলার অ্যাক্টিভিটিস রাখবেন, তারা মাঝে মাঝে একটু আবৃত্তি শিখবে, সেখানে 1 ঘন্টা সেইভাবে দিন তাদেরকে। গ্রন্থাগারে নিয়ে যান, শ্রেণী কিন্তু বসে পরিবর্তন থাকলে করুন। হবে না, তাদের না, একটু বসে নড়াচড়ার থাকলে সুযোগ হবে না। দিতে হবে, আধুনিক আমি হবে। আবারও সেই শ্রীলঙ্কার কথাটা বলি, তাদের ক্লাবগুলি কি করে মাঝে মধ্যে তাদেরকে মাঠে নিয়ে খেলতে দেয়। এই যে মাঠে যখন যায় সন্তানরা, তখন তারা একেবারেই মানে আনন্দিত হয়ে যায়। তো আমাদের তো মাঠও নেই, এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। যে একটা শ্রেণীকক্ষে, একদম ঠিক বলছেন, একটা শ্রেণীকক্ষে যদি সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে, তাহলে ক্লান্তিও আসে তার। আচ্ছা, আরেকটা জিনিস ইন্টারেস্টিং দেখলাম, অন্যরা কিভাবে এগুলো ওভারকাম করেছে। যেমন শহরের ছেলে মেয়ে যারা নড়াচড়া করা যায় না, যেমন ধরেন নিউ ইয়র্কে যারা পড়ে, আমেরিকানরা কি করছে, তারা মাঝে 2 কিলোমিটার হাঁটায়, কারোর 1 পার্কে কিলোমিটার নিয়ে যায়। হাঁটায় নিয়ে আসে পার্কে পার্কে, নিয়ে যায়। তাহলে হয় কি শরীরটা আবার ঝরঝরে হয়ে যায়। আরেকটা কাজ করেছে আমাদের পার্কও তো বেঁধে দেওয়া আমাদের হয়েছে। আরেকটা জিনিস জাদুঘরে নিয়ে গেল, দেখাতে নিয়ে গেলেন। আরেকটা আমাদের শিক্ষায় আরেকটা বড় অসুবিধা, এটা আসলে সবাইকে না বুঝালে করা যাবে না, সেটা হচ্ছে 20% কন্ট্রিবিউট করতে পারে স্কুলের পরিবেশ। যেমন বিল্ডিং কেমন, চেয়ার কেমন, অবশ্যই। টেবিল কেমন, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, গন্ধ আসে কিনা, বাথরুমে কেমন, 20% কন্ট্রিবিউশন। আমাদের যেমন ক্লাসগুলোতে হয় কি, একটা মোনোটোনাস ক্লাস, এক জায়গায় বসে সবগুলো করে। আসলে হওয়া উচিত রসায়নের জন্য আলাদা ক্লাস, ক্লাসরুমের চারিপাশ দিয়ে রিয়েজেন্ট সব থাকবে, পাশে একটা স্টোররুম থাকবে, ওই জায়গায় প্র্যাকটিক্যাল করিয়ে দেবে। এবং যদি বেশি ছাত্র থাকে, এই পাশে একটা রসায়ন ক্লাস, এই পাশে একটা রসায়ন ক্লাস, মাঝে একটা স্টোররুম থাকবে, তাহলে এখান থেকে এনে সাথে সাথে কাজ করে ফেলবে। আমাদের এখানে এখনই করলে অভিভাবকরা বলবে ও তো হাইড্রোক্লোরিক অ্যাসিড গায়ে ফেলে এটা মারবে, 2-1টা হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, সাবধান থাকতে হবে সেই জন্য। কিন্তু এটা যতক্ষণ আমরা না করতে পারবো, ততক্ষণ হাতে কলমে অনেক কিছু আমরা অল্প সময়ে শেখাতে পারবো না। আমরা মাত্র 10টা সাবজেক্ট পড়াই, কিন্তু ফিনল্যান্ডে আমি দেখে আসলাম 18টা সাবজেক্ট পড়াই। আমাদের বোঝা বেশি, এটা ঠিক না। না, বোঝাটা আমি সেই ফিনল্যান্ডের বহন স্কুল করার আর বোঝা। ফিনল্যান্ডের পরিবেশ, কিভাবে আমরা পড়ার সুযোগ সুবিধা স্টাইলটা, অতুলনীয়। আমি সেখানে 3 তুলনাই সাবজেক্ট হয় না আমাদের একসাথে সঙ্গে। পড়াতে পারি। আমি বাঘা মসজিদে গেলাম বা এখানে আসলাম, এখানে আমি এই সম্পর্কে বলতে পারি, এই স্টুডিও সম্পর্কে, আবার এটা দেখে বলতে পারি, জ্যামিতি পড়াতে পারি, তারপর এটা দেখে আমি ইতিহাস পড়াতে পারি, আর্কিওলজি পড়াতে পারি। এই জিনিসটা যে পড়ানোর ক্রস কারিকুলার কিংবা ক্রস সাবজেক্টের ডিসিপ্লিনের এই ডেলিভারিটা আমাদের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দরকার। আর আমি মনে করি কি, বেতন বাড়িয়ে দিলে হবে না শুধু, কারণ মেন দরকার তাদের দেখানো দরকার প্র্যাকটিক্যালি যে আসলে অন্যরা কেন অগ্রগতি করছে। কি বিদেশে আমাদের শিক্ষকদের বেশি নিয়ে যাওয়া দরকার। আমি প্রায় যাই, আমার একটা বদনাম আছে, সবাই বলে যে কেন যাই, আমি যে শেখার চেষ্টা করি, যাই বুঝি, সেখানে যাই, স্কুলে যাই, পার্সোনালি যোগাযোগ করে যাই। আমি মনে করি আমাদের শিক্ষকদের বিদেশে নিয়ে যেতে হবে, আমাদের সরকারি লোকেরা আমরা বেশি যাই কিন্তু সচিব মহোদয়, আমাদের দেশেও কিন্তু অনেক ভালো বিদ্যালয় আছে, না। এখান থেকেও আমি শেখা মনে যায়। করি কি ম্যাডাম, অনেক শেখা শেখার, যায়। এই দেশ থেকে অনেক কিছু শেখা যাবে না, সবার কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, তার কারণ তা ঠিক আমাদের হয়তো। এখানে এমন কোন স্কুল নেই যারা ক্লাসরুমটা স্পেসিফিক করছে, ক্লাসরুমে স্পেসিফিক পার্ট, সেরকম কোনো স্কুল নেই। আমাদের কোন স্কুলে কি শহরের 1 কিলোমিটার হাঁটায় যে তারা রাত দিন বসে থাকে? এই জন্য এই চিন্তা করে যদি কাজ না করায় ক্লাসরুমগুলো, তোমার ক্লাসরুমের দেয়ালগুলো আছে আমাদের ভালো স্কুলে, বিনিয়োগ দরকার। সাধারণ প্রচুর সেই বিনিয়োগ বিষয়গুলো আর দরকার। পড়াশোনার মানে যেটা উনিও বললেন যে এই মনোটনি যে ব্যাপারটা, সেটা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন রকমের বৈচিত্র্য আনতে হবে। না, activities, স্কুল শ্রেণীকক্ষকে আকর্ষণীয় হতে হবে, আকর্ষণীয় করতে স্কুলের হবে। স্থাপত্যকে আকর্ষণীয় হতে হবে, খেলাধুলা, জায়গা থাকতে হবে, মাঠ থাকতে হবে, অনেক কিছু থাকতে হবে আসলে। থাকতে হবে। যেখানে থাকবে না সেখানে প্রধানমন্ত্রী ভার্চুয়াল, কিন্তু, অন্তত যেটুকু মাননীয় সম্ভব প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে প্রত্যেক স্কুলে খেলাধুলার জায়গা বিনোদনের থাকতেই জায়গা হবে থাকতে হবে। এবং সংস্কৃতি চর্চার একটা অবশ্যই জায়গা থাকতেই জায়গা হবে, থাকতে হবে। এটা সুযোগ থাকতে হবে। সেগুলো থাকতে আর হবে। একটা বিষয় হচ্ছে, আমি বেশি বলা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যখন অনেক সাবজেক্ট হয় তখন সাবজেক্ট হিসেবে পড়ানো কিন্তু কঠিন, সম্ভব না। এই জন্য যারা শিক্ষায় বেশি অ্যাডভান্স তারা ক্লাস্টারিং করেছে। যেমন
ল্যাঙ্গুয়েজ যদি হয়, লিটারেচার বা ল্যাঙ্গুয়েজ যদি হয়, তখন সেখানে শুধু বাংলা না, বাংলা ইংলিশ একসাথে, দুটার পরীক্ষা একসাথে হবে। সায়েন্স যেমন ফিজিক্যাল সায়েন্সের একটা সাবজেক্টে কেমিস্ট্রি ফিজিক্স পড়াবে, সেটার পরীক্ষাও একভাবে হবে। তারপরে ন্যাচারাল সায়েন্স আলাদা একভাবে পড়বে। সায়েন্স বলতে আমরা মনে করি কি ফিজিক্স কেমিস্ট্রি, কিন্তু ইতিহাসও কিন্তু সায়েন্স। ইতিহাস যখন স্টাডি করতে হয় তখন তার জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করা দরকার, সেটা কিন্তু পার্ট অফ সায়েন্স। সেগুলো আমাদের বইয়ে কিন্তু বা আমাদের কারিকুলামে কিন্তু ওইভাবে নেই। চিন্তা চেতনায় আসলে পরিবর্তন আনতে হবে। শিক্ষা চেতনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি অবশ্যই। আমরা এই বিষয়টা যদি একটু আসি, যে সবার জন্য শিক্ষা, যেটা আপা বললেন যে যে যারা মানে পরিচ্ছন্নতা কর্মী আছে তার ছেলে মেয়ে কি ওই একই স্কুলে পড়ার সুযোগ পাবে কিনা, কারণ ওই এলাকায়, কারণ তার পক্ষে হয়তো ওই ফিস দেওয়াই সম্ভব হবে না। আবার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলেছেন যে পথ শিশুদেরও বিদ্যালয়ে নিয়ে আসতে হবে, তারা পথে কেউ থাকবে না। এইটা কিন্তু আমরা 5টা প্রজেক্ট আছে আমাদের, 2000 কোটি টাকার প্রজেক্ট, যাদের আর্থিক অসুবিধা আছে তাদেরকে যাতে সহায়তা দেওয়া যায় এই জন্য ব্যবস্থা আছে। তবে এটা ঠিক যে অনেকগুলো স্কুলে পরীক্ষার ফি নাম করে টাকা নেয়, এইগুলো আসলে বন্ধ করানো দরকার। আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের সরকারের সামর্থ্য হলে পারলে সব স্কুলগুলোকে আসলে সরকারি করে দিতে হবে। দিয়ে আদালতের নির্দেশনায় থাকা উচিত না। আদালতের নির্দেশনায় তো আপনাদের ওখান থেকে তালিকা এসেছে 40টার উপরে। কিন্তু আদালতের নির্দেশনা আছে, আবার আদালতের নির্দেশনায় আমাদের একটা বিশ্ববিদ্যালয় আছে, সেখানে 4 জন ভাইস চ্যান্সেলর। সুতরাং একটা সোসাইটির কালচারটা কি তারপর নির্ভর করে। ইচ্ছা করলেই কিন্তু অনেক কিছু আপনি বন্ধ করতে পারবেন না। আবার তারা দেখা যায় কোর্টে যায় অন্য কথা বলবে, সেজন্য বলে তারা এসে যাবে। সেজন্য যারা দায়িত্বে আছেন, আমি তো বললাম যারা স্কুল ম্যানেজিং কমিটির যারা দায়িত্বে, তাদেরও তো একটা দায়িত্ব। রাইট, সবাই মিলে আসলে টিমে। দায়িত্ব আছে। আমরা যেমন আপনারা কাজ করছেন, সেও সরকারি লোক, স্কুলে যারা ম্যানেজিং কমিটি তারা অভিভাবকরা সচেতন। আমাদের এখানে কিন্তু আমি দেখেছি, আমার অভিজ্ঞতা বলি, কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। কোন নতুন কাজ করতে গেলে অনেকে বুঝে না বুঝে বাধার সম্মুখীন, সিরিয়াস রকমের বাধা, এবং এরা অনেকে আসলে সঠিকভাবে জানে না যে শিক্ষাটা আসলে কি, কিন্তু না জেনে বাধা দেয়। যদি একটু পরামর্শ করে অন্যদের সাথে যারা এগুলো নিয়ে ডিল করেন, তাহলে ভালো হয়। এটা একটা বড় অসুবিধা, কিন্তু এটা বাংলাদেশে না, এটা পৃথিবীর সব জায়গায়। এবং শিক্ষায় কিন্তু বেশি পরিবর্তন করতে হয়, সবসময় কন্টিনিউয়াস পরিবর্তন। এইটা আমাদের যতদিন আমরা এই সাপোর্টটা না পাবো কঠিন। জি আপা, আরেকটা জিনিসে একটু আসছি আপনার কাছে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা বলেছেন যে গৃহকর্মী শিশু যারা আছে তাদেরও শিক্ষার ব্যবস্থা করতে হবে। এইটা তো একটা সামাজিক আন্দোলনের ব্যাপার, আসলে সামাজিক সচেতনতার ব্যাপার। এইটা কিভাবে শুরু করা যেতে পারে? আসলে প্রথম একটা বিষয় হলো, আসলে গৃহকর্মী সম্পর্কে কোনো তথ্যই নাই আমাদের। দ্বিতীয় হলো, গৃহকর্মটা কোনো পেশা হিসেবেও স্বীকৃত না, যে কারণে এটাকে সুরক্ষা, মানে এদের বেশিরভাগই তো ভিকটিম হয়, এদের সুরক্ষার কোনো ব্যবস্থা নাই। তৃতীয় যেটা আপনি বললেন যে সামাজিক, এখন সরকারের পক্ষে তো ঘরে ঘরে ঢুকে এটা করা সম্ভব না। এটা করতে হবে নীতি নৈতিকতার জায়গা থেকে। যারা এই গৃহকর্মী নিয়োজিত করেন, বিশেষ করে 14 বছরের নিচে, এটা শিশু শ্রম যেটা নিষেধ আছে, সেইখানে নিয়োগ করলে তাদের দায়িত্বটা তাদেরই নিতে হবে। এবং সেই জায়গাটা থেকে আমি মনে করি যে যে চিত্রটা আমরা দেখতে পাই, যে তার সন্তানকে তিনি ফ্লাস্ক আর বই দিয়ে পাঠাচ্ছেন, ওই বয়সী আর একটা গৃহকর্মী সন্তানকে দিয়ে। ম্যাডাম, আমার কিন্তু একটা মত আছে, এটা আমার মনে হয় কি একটা আইন করা দরকার। যারা এটা করবে না তাদের প্রথমে জেল করার বিষয় না, জেল করলে প্রথমে হঠাৎ প্রথমে জরিমানার একটা ব্যবস্থা থাকা উচিত। তখন 2-4 জন যখন আসবে টেলিভিশনে, একটা জিনিস করা যেতে পারে, তখন কিন্তু অনেকে সচেতন হবে। নিয়ম করেছে পাড়ার স্কুলে সন্তানরা ভর্তি হবে, ক্যাচমেন্ট এরিয়া যেখানে, সেখানে প্রত্যেকটা বাড়িতে কারা থাকেন সেই বিষয়টা খবর নেওয়া খুব কঠিন কোনো কাজ হবে না। এবং এটা আমি মনে করি স্থানীয় সরকার পারে, করতে হবে। সেখানে স্থানীয় সরকারকে যদি সংযুক্ত করি, এবং কোন বাড়িতে গৃহকর্মী আছেন, কোন বয়সে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার বিষয়টি সেই পরিবারের উপর তখন চাপ সৃষ্টি করা যাবে। যদি সেই পরিবার সেই চাপের মুখে তারা বলেন না আমি তাকে স্কুলে দেব না, তাহলে তার প্রতি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। অর্থাৎ একটা যদি চিত্রটা আমাদের সামনে চলে আসে। তার মধ্যে আরেকটা বিষয় আছে, আমরা কিন্তু আমি প্রায় অনুরোধ পাই যে আমি পড়াতে চাই, ওরে কিন্তু কোথায় দেব, ওকে তো নেয় না, যে স্কুল আছে আশেপাশে, হয়তো একটা মডেল স্কুল, হয়তো একটা, না ওরে যদি হয়ে যায় রাশেদা যে প্রত্যেকটা স্কুলে বাধ্য থাকবে, ওই যে বাধ্য থাকবে, সেটা অসুবিধা হবে না। তবে আমার মনে হয় কি, আমার একটা ধারণা, আমার ধারণা এটা স্থানীয় সরকার না, এটা পুলিশকে দিতে হবে। কেন আমি বলি, আমার অভিজ্ঞতা থেকে বলি, অন্য দেশের পুলিশের এত কাজ, কেন আমি বলি পুলিশকে দিতে হবে, অন্য তাহলে শিক্ষা পুলিশ করতে হবে। আমি বলি একটা উদাহরণ দিই, আমি ব্রিটেনে যদি কোনো শিক্ষার্থী প্রাইমারি স্কুলে
হাই স্কুলের কথা আমার ঠিক মনে নাই, প্রাইমারিতে যদি 3 দিনের বেশি অনুপস্থিত থাকে তাহলে হেডমাস্টার তো অভিভাবককে নোটিশ দেবে এবং সাথে সাথে তার একটা কপি পুলিশকে দেবে থানায়। তখন পুলিশ আসে দেখে, অনেকে হয়তো মা বাবা অত্যাচার করে বা অন্য কোনো অসুবিধা হতে পারে। এরকম একাধিক ঘটনা আমি দেখেছি বিদেশে থাকাকালীন পত্রিকায়, যে আসলে বাচ্চাটাকে নিয়ে মা বাবা চলে গেছে ট্যুরে বাইরে, তখন এসে ধরেছে। আবার 2-1টা এরকম বের করেছে, এরকম মার দিয়েছে মা বাবা যে অসুবিধা হয়ে গেছে তার, তখন তাকে পুলিশে উদ্ধার করেছে। কিন্তু এরকম কেস আছে। সুতরাং আমি মনে করি, আমার ধারণা কি না, কিন্তু আমার মনে হয় কিছুই না, আসলে আইন করলে একটা আইন করতে হবে যে যারা কি করবে তারা থানা একটা ইন্টিমেশন দেবে, আর ওই স্কুলকে বলতে হবে যে স্কুলকে এখনো আমি মনে করি এটা থাকা উচিত। আমাদের থানাকেও তো সক্রিয় করতে হবে। আমরা বলছি 2041 সালের ভিতর উন্নত দেশ, তাই যদি করতে হয় আমরা কবে করবো? আর আমাদের, আমি তো 32-33 বছর চাকরি শেষ, আমার মনে হয় যে সরকারকে এটা দিলে তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় এবং আস্থার মধ্যে নেওয়া হয়, আসলে কিন্তু উদাহরণ আছে। কারণ প্রথমে যদি আমরা তাই এই কাজটা করি তাহলে ঠিক আছে, যদি বারে বারে এই তার করতে অস্বীকার করেন তখন তাকে অবশ্যই না, আমাদের কাছে যেমন তথ্য আছে সুপর্দ করা একটা ইউনিয়নে 800টি ঝরে পড়া বাচ্চাকে কিন্তু স্থানীয় জনগণই আবার ফেরত নিয়ে এসেছে স্কুলে, এবং এটা স্থানীয় শিক্ষা প্রশাসন। আরেকটা যেটা আমরা দেখি, কিন্তু এই অত্যাচার কিন্তু করতে পারতো না যদি একটা রেজিস্ট্রেশন করতে হয় তো কোথাও থানা বা কোনো জায়গায় যে আমার বাসায় এটা আছে এক ফার্স্ট, আর তাকে যদি স্কুলে দেওয়া হতো করতে হবে যে স্কুলে দিলে শ্রমকে স্বীকার করতে হবে। আচ্ছা, শিক্ষা আইন একটা কিন্তু করা যাবে না, একটা শিক্ষা আইন কিন্তু এখন খসড়া বিবেচনা করা আরেকটা হচ্ছে। কিন্তু আছে বাইরে, আমরা দেখেছি উন্নত বিশ্বে যে সমাজ কল্যাণ অফিসার বলে একজন থাকে প্রত্যেক এলাকায় স্কুলের সোশ্যাল সাথে ওয়ার্কার, ইয়ের সাথে সম্পৃক্ত। সরকারি, তারা কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনা করে তারপর যদি দেখা যায় তিনি একজন অফেন্ডার হয়ে যাচ্ছেন, তিনি মানছেন না, তিনি আইন মানছেন না, তখন তাকে অবশ্যই পুলিশের কাছে সুপর্দ করা একটা উচিত। জিনিস হচ্ছে তবে আইন থাকতে হবে, আইন না থাকলে চলবে না। প্রোটেক্টিভ একটা মেজার থাকা দরকার। যদি একটা আইন থাকে, আর সব কাজ কিন্তু ভয় এবং ভক্তি দুইটা দিয়ে কাজ হয়, কিছুটা ভয়ও থাকা দরকার আছে। সেটা হচ্ছে যখনই রেজিস্ট্রেশন থাকবে পুলিশের কাছে, আর 2-4 দিন অ্যাবসেন্ট থাকলে যদি স্কুল থেকে এরকম একটা নোটিশ দেয়, দিয়ে একটা কপি দেয় ইলেকট্রনিক। ধন্যবাদ। আমরা আশা করব সবার জন্য শিক্ষা, ফলপ্রসূ শিক্ষা নিশ্চিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।